বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ঢাকা 17 আসনের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের মঞ্চে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত ঢাকা 17 অঞ্চলের গুলশান, বনানী, নিকেতন, বারিধারা, বাড্ডা সহ ক্যান্টনমেন্ট সহ সম্মানিত উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। এখানে আমি যখন বক্তারা বক্তব্য রাখছিলেন, আমি বসে বসে শুনছিলাম এবং চিন্তা করছিলাম যে কোন কোন বিষয়গুলোকে আমি অ্যাড্রেস করব। প্রথমেই আমাদের ব্যারিস্টার সাদাত যেই পয়েন্টগুলো দিয়ে কথা বলেছে, সাদাতের পয়েন্টগুলো শোনার পরে আমার কাছে মনে হয়েছে যে সাদাত যেই বিষয়গুলো উল্লেখ করেছে, খুব সম্ভবত আমরা যদি চিন্তা করি মোটামুটি ভাবে এই সমস্যাগুলো সারা বাংলাদেশেরই সমস্যা। খুব ছোট করে দেখলে বোধহয় আমরা গুলশানে এনেও যদি দাঁড় করে দেখবো যে একই সমস্যা সব জায়গায়। যেমন লেকের কথা বলেছে সাদাত, আমি শিওর আপনারা জানেন, আমরা আমাদের বাসায় এই মুহূর্তে ট্যাপ খুললে যেই পানিটা আসছে, এই পানিটার অধিকাংশটা আসছে মেঘনা নদী থেকে, কিছুটা আসছে শীতলক্ষ্যা নদী থেকে, বুড়িগঙ্গা থেকে বিন্দুমাত্র আসছে না। কেন আসছে না? বুড়িগঙ্গার পানিটা, বুড়িগঙ্গা কিন্তু সবচেয়ে কাছের নদী আমাদের ঢাকা শহরের, কিন্তু আসছে না বিভিন্ন ভাবে। যেই গুলশান লেক যেভাবে নষ্ট হচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে, যে কারণে এখানে আমরা যেটা শুনেছি সেই কারণ আছে। এছাড়াও বুড়িগঙ্গার আশেপাশে বিভিন্ন মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রির যে গার্বেজ গুলো আছে বা ডিব্রিজ গুলো আছে বা ময়লাগুলো আছে, এগুলো সব গিয়ে পড়ে পড়ে বুড়িগঙ্গা নদীর পানিটা একদম পয়জন হয়ে গিয়েছে। আপনারা নিশ্চয়ই প্রায় প্রত্যেকেই কম বেশি দেখেছেন বুড়িগঙ্গা নদী, পানিটা একদম কালো হয়ে গিয়েছে। এবং আমি একজন এই ব্যাপারে এক্সপার্টিস আছে, বেশ কিছুদিন আগে কথা বলছিলাম, তা আমি তখন ওনাকে বললাম, জিজ্ঞেস করলাম যে কিভাবে সমস্যাটার সমাধান করা যায়। পাশ দিয়ে গেলে খুব ভালো স্মেলও হয় না বুড়িগঙ্গা নদীর পানি থেকে। তো ভদ্রলোক তখন আমাকে বললেন যে অ্যাটলিস্ট টেকনোলজি আছে, কিন্তু অ্যাটলিস্ট 2 মিটার করে নদীর রিভার বেডের মাটি 2 মিটার করে সরিয়ে ফেলতে হবে। 2 মিটার মানে প্রায় 6 ফিট। ইট ইজ পসিবল, ভেরি কস্টলি, বাট ইট ইজ পসিবল। এটি করা সম্ভব। অর্থাৎ আমি এখানে মূল যেটা কথা বলতেছি যে পানিটা পলিউট হয়ে গেছে, এক নম্বর এটা। দ্বিতীয়ত, শীতলক্ষ্যা নদী থেকে মোটামুটি ভাবে ঢাকা শহরের অর্ধেকের মতন পানি আসছে। এই শীতলক্ষ্যা নদীর পানি অর্ধেকের মতন পানি নষ্ট, অর্ধেকের মতন আমরা ব্যবহার করতে পারছি। যেহেতু অর্ধেক ব্যবহার করতে পারছি, সেই জন্য এখন মেঘনা থেকে পানি টেনে নিয়ে আসা হচ্ছে। কিন্তু মেঘনার দুপাশে আপনারা যদি খেয়াল করে দেখেন, মেঘনা নদীর দুপাশেও বহুত মিল ইন্ডাস্ট্রি হচ্ছে এবং বাসা বাড়ির বিভিন্ন সুয়েজ লাইন, যারা ওখানে বসবাস করছে, গিয়ে নদীতে পড়ছে। অর্থাৎ আমরা ধরে নিতে পারি হয়তো বা 15 থেকে 20 বছর এর মধ্যে যদি আমরা এই প্রবলেমগুলোকে অ্যাড্রেস না করি, তাহলে 15 থেকে 20 বছর পরে ঢাকা শহরে মানুষ পানি খেতে বোধহয় পারবে না। ব্যবহার তো বাদই দিলাম, পানি খাওয়া মুশকিল হয়ে যাবে। ট্যাপের থেকে নিয়ে পানি খাওয়া, ফুটিয়ে বলেন যে পানি পাওয়া যাবে না হয়তো। ঢাকা শহরে প্রতিদিন অন এন এভারেজ প্রায় 3 কোটি লিটারের মতন পানির প্রয়োজন হয়। তাহলে চিন্তা করেন, পাশের নদীটা নষ্ট হয়ে গিয়েছে, পরের নদীটা মোটামুটি নষ্ট হচ্ছে, তারপরের নদীটা এখনো ঠিকঠাক আছে কিন্তু নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। ট্রাফিক জ্যামের কথা বলেছেন। স্বাভাবিকভাবেই অনেক দিন পর দেশে এসেছি, কিন্তু দূর থেকে শুনেছিলাম অনেক কিছু, কিন্তু আসার পরে দেখলাম যে ভিন্ন কিছু। আপনারা এই দেশে ছিলেন, কি হয়েছে না হয়েছে আমি সেই তর্ক বিতর্ক গল্প যেতে চাই না। নর্মালি আমাদের দেশের রাজনীতিতে সাধারণত রাজনীতিবিদ, আমরা যারা রাজনীতি করি, দাঁড়ালে আমাদের যে অপোনেন্ট, সাধারণত তাদের সম্পর্কেই কথা হয়। সম্পর্কে তো কথা হয় না, তাদের বিরুদ্ধেই কথা বলা হয় সাধারণত। দিস ইজ দি রেগুলার প্র্যাকটিস বা নর্মাল প্র্যাকটিস। আমার কাছে মনে হয়েছে যে বিষয়টা বোধহয় অনেক দিন হয়েছে, 50 বছরের উপরে বোধহয় এই প্র্যাকটিসটা হয়ে গেছে। এখন যদি একটু প্র্যাকটিসটা বদলাই, এই প্র্যাকটিসটা বদলানোর অর্থ
এই যে আমি অন্তত পানি বা নদী নিয়ে যে কথা বললাম, আমার মনে হয় আস্তে আস্তে এই বিষয়গুলোতে যদি নিয়ে আমরা কথা বলি, এই সমস্যার সমাধান আমাদেরকে করতে হবে, পানির সমস্যার সমাধান। এই মুহূর্তে ঢাকা শহরে আমরা যদি এই জায়গায় গভীর একটা নলকূপ বসাই বা পানির জন্য আমরা ড্রিল করি এখানে, তাহলে দেখা যাবে আমার ধারণা এখানে অন্তত 600 ফিট, 500 থেকে 600 ফিট মিনিমাম আপনাকে ডেপথে যেতে হবে, না হলে পানি আপনি পাবেন না। অর্থাৎ আমরা সেটি সেচের জন্যই হোক গ্রাম অঞ্চলে, সেটি ঢাকা শহরে আমরা নিজেদের ব্যবহারের পানির জন্যই হোক না কেন, আমরা আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল এমন ভাবে আমরা ব্যবহার করছি যে পানির লেয়ার প্রতিদিন নিচে নেমে যাচ্ছে। বোধহয় এক মাসখানেক আগের ঘটনা হবে, ঢাকা শহরে কন্টিনিউ পরপর কয়েকদিন ভূমিকম্প হয়েছে। এখানে যারা আপনারা আজকে উপস্থিত আছেন মোটামুটি সবাই আপনারা বিষয়টি নিশ্চয়ই সেই কম্পনটা আপনারা অনুভব করেছেন যখন ভূমিকম্প হয়েছে, প্রায় প্রত্যেকে নিশ্চয়ই আপনারা। এই ভূমিকম্প হওয়ার আরেকটি অন্যতম কারণ হচ্ছে যে নিচ থেকে পানিটা খালি হয়ে যাচ্ছে, ভ্যাকিউম হয়ে যাচ্ছে, কাজেই এটা আরো ভয়াবহ রূপ ধারণ করছে। এছাড়া আরেকটি সিরিয়াস প্রবলেম ইদানিং দেখা যায় না, বাট গ্রাম অঞ্চলের দিকে গেলে বা ঢাকা শহরের বাইরে গেলে, ঢাকা শহরে এই সমস্যা আছে, আর্সেনিকের একটি সমস্যা আছে। কাজেই এই যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার, পানি নিয়ে যেহেতু কথা বলছি, লেকের পানি নিয়ে এসছে কথা, বা পানি নিয়ে যেহেতু কথা বলছি, এই জন্যই আমি একটু লম্বা করছি বিষয়টা। অর্থাৎ এই যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল, এটাকে যদি আমরা রিচার্জ করা আজকে থেকেও শুরু করি, অন্তত মিনিমাম নেক্সট 20 বছর লাগবে এটাকে মোটামুটি একটা সিচুয়েশনে আনতে আবার আগের মতো। এখন এটা আমরা কি করে করব? এখানে একজন বক্তা উল্লেখ করেছেন যে আমি যেদিন ঢাকা শহরে ফিরে এসেছি বাংলাদেশে, আমার এই প্রিয় বাংলাদেশে গত 25 তারিখে যখন ফিরে এসেছি, আমরা যেই মিটিংটাতে আমি বক্তব্য রেখেছিলাম, কেউ বলেন 300 ফিট, একটা নামকরণ করা হয়েছে খুব সম্ভবত 36শে জুলাই এভিনিউ হিসেবে নাম করা হয়েছে। সেই জায়গায় যে মঞ্চটিতে আমি বক্তব্য রেখেছিলাম, সেই বক্তব্যে আমি মার্টিন লুথার আজকে থেকে প্রায় 62 বছর আগে বলেছিল তার একটি অনুষ্ঠানে যে আই হ্যাভ এ ড্রিম, সেটারই ইকো করে আমি বলেছিলাম যে আই হ্যাভ এ প্ল্যান। জি, এই কথাটা আমি বলেছিলাম 17 বছর, প্রায় 18 বছরের কাছাকাছি সময় দেশ থেকে বাইরে থাকতে হয়েছে। আমি যেই দেশে ছিলাম, ইউকেতে আমি ছিলাম। আপনারা এখানে যারা উপস্থিত আছেন কম বেশি অনেকেই আপনারা গিয়েছেন ইউকেতে, এবং নিশ্চয়ই যখন আপনারা ইউকেতে গিয়েছেন, দেখেছেন রাস্তা দিয়ে যখন হেঁটেছেন, গাড়ি দিয়ে যখন গিয়েছেন, ট্রেনে করে যখন গিয়েছেন, এয়ারপোর্টে যখন নেমেছেন, আপনার নিজের অজান্তেই আপনার কাছে মনে হয়েছে যে আমাদের দেশটা কেন আমরা এরকম করতে পারি না। এই কথাটা কিন্তু আপনাদের সবার মনে আছে। আপনি কথাটি আপনি মনে করেছেন, অথবা নিজের অজান্তেই আপনার কাছে মনে হয়েছে ইস, বাংলাদেশটা যদি এরকম হতো। আমার মনে হয় আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, তাহলে কিছুটা হলেও আমরা ডিফারেন্স তৈরি করতে পারবো। একটু আগে যেই কথাটা বলছিলাম, আমাদের নর্মাল রাজনীতির নর্মাল প্র্যাকটিস হচ্ছে একজন পলিটিশিয়ান দাঁড়ালেই অন্য দল কি করলো না করলো সেটা আপনার জনগণ দেখেইছে, সেটা আপনারা দেখেছেন, সারা দেশের জনগণ কম বেশি দেখেছে। সেই জন্য আমি মনে করি একটু যদি চেঞ্জ হওয়া উচিত, একটু যদি চেঞ্জ করতে পারে। অর্থাৎ এই যে এতক্ষণ প্রায় কয়েক মিনিট আপনাদেরকে পানির বিষয় নিয়ে কথা বললাম, আমাদের পলিটিশিয়ানরা আমরা যদি পলিসিগুলো নিয়ে কথা বলি, ঠিক আছে, এই পানির যে সমস্যার কথা বললাম, নিশ্চয়ই আপনার এখন এই সমস্যাগুলো নিশ্চয়ই আপনাদের মনে হতে পারে যে আচ্ছা, তাহলে তারেক রহমান আপনার কাছে কি সমস্যার সমাধান আছে? পানি নিয়ে যখন আপনি এত বড় বড় কথা বলছেন, তো সমাধানটা কি আছে? জি, সম্মানিত উপস্থিতিবৃন্দ, সমাধান একটা আছে। এত বৃহৎ যখন এই সমস্যাটা, এটার সমাধানটাও কিন্তু স্লোলি হবে, হুট করে রাত পোহালেই যে সমাধানটা হয়ে যাবে, নট দ্যাট। আমরা যেটা করতে পারি, যেটা খুব সিম্পল জিনিস, এখানে অনেক মুরব্বী বসে আছেন, পেছনে অনেক মুরব্বী আছেন, আমার বয়সী মাঝ বয়সী যারা আছেন, আমরা জানি, আমাদের ইয়াং যারা আছেন তারা হয়তো ডকুমেন্টারিতে দেখেছেন। আমার বাবা যখন বেঁচে ছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওনার একটি প্রজেক্ট ছিল যেটার জন্য উনি খুব ফেমাস, সেটা হচ্ছে খাল খনন কর্মসূচি। এন্ড ঢাকা শহরে আমরা যারা বসবাস করি, ঢাকা শহরে যখন যারা আমরা বসবাস করি, তারা হয়তো ব্যাপারটার গুরুত্ব আমরা অতটা বুঝি না, কিন্তু যারা গ্রামে বসবাস করেন, জেলা উপজেলা শহরে বসবাস করেন, তাদের কাছে এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তবে আমার মনে হয় বিগত কয়েক বছরে 10-15 বছরে আমার ধারণা এখন ঢাকা শহরে আমরা যারা বসবাস করি, ঢাকা শহরের যারা অধিবাসী আমরা, তারাও বোধহয় খাল খননের প্রয়োজনীয়তাটা অনুভব করছি আমরা। কারণ ঢাকা শহরে আমরা বিভিন্ন খালগুলো ভরাট হয়ে যাবার ফলে কি সমস্যা হচ্ছে এটা আমরা ঢাকা শহরে প্রায় 3 কোটি মানুষ বাস করছি, প্রত্যেকেই কোনো না কোনো ভাবে এটার পেইনটা আমরা বুঝতে পারছি। কাজেই সম্মানিত উপস্থিতিবৃন্দ, আই হ্যাভ এ প্ল্যানের একটি অংশ হচ্ছে যে আমরা আগামী 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা সমগ্র বাংলাদেশে 20,000-এর মতন কিলোমিটারের মতন খাল আমরা খনন করতে চাই। অবশ্যই এর মধ্যে এখানে আপনারা যারা আজকে উপস্থিত আছেন, আপনারা এই 17 ভোটার, আপনাদের সামনে আমি দাঁড়িয়েছি, এখানে বক্তারা কম বেশি সবাই বলে গিয়েছেন আমি একটি দলের থেকে এই অঞ্চলের প্রার্থী হয়েছি। আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে ডেফিনেটলি এখানে যেই খালগুলো আছে সেগুলোর ব্যাপারে আমরা ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আর খুব স্বাভাবিকভাবেই যেহেতু এই অঞ্চলে আছি, এই অঞ্চলে যদি মশা বেশি হয়, মশাটা একা আপনাকে কামড়াবে না, আমাকেও কামড়াবে। ডেঙ্গু হওয়ার পসিবিলিটি যদি আপনার থাকে, যেহেতু আমি আপনাদের সাথেই থাকবো, এই এলাকারই আমি অধিবাসী, এখন ডেঙ্গু আমার হওয়ারও পসিবিলিটি আছে। কাজে আমার যদি নিজেকেও রক্ষা করতে হয় তাহলে আপনাকেও আমার রক্ষা করতে হবে, আপনাকে রক্ষা করতে পারলেই আমি রক্ষা হবো।